অশান্ত বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস। 2006 সালে এই মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার কি কারণে তিনি পেয়েছিলেন? না, বাংলাদেশে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ঋণ নিতে যাতে সেখানকার একেবারে প্রান্তিক মানুষজনও সেই ঋণের সুবিধে পায়, সেই কারণেই কিন্তু বাংলাদেশের এই অর্থনীতিবিদকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। আর এবার বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন এই মোহাম্মদ ইউনুস, যিনি প্যারিস থেকে বাংলাদেশে ফিরছেন বৃহস্পতিবার। 1940 সালে তার জন্ম, বর্তমানে বয়স তার 84 বছরের মোহাম্মদ ইউনুসের ওপরে কেন এতটা ভরসা করছে? কারণ তারা মনে করছেন যে বাংলাদেশের আবার নতুন করে স্বাধীনতা পেল বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানকে ভাঙিয়ে শেখ হাসিনা তিনি তাকে ভাঙিয়ে চলছিলেন এবং তিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন। সে কারণেই দেখা যাচ্ছে যখনই শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয়েছে তিনি চলে এসেছেন বাংলাদেশে। তারপরে পরে সেনা এবং রাষ্ট্রপতির ঘোষণা, একের পর এক ঘোষণাতে দেখা যাচ্ছে যে হাসিনা ঘনিষ্ঠ সেনাবাহিনীর কর্তাদেরকে সরানো হচ্ছে, পাশাপাশি পুলিশের রদবদল হচ্ছে, র্যাবের রদবদল হচ্ছে, যে র্যাবকে দিয়েই বাংলাদেশে কার্যত সেখানে শেখ হাসিনা তিনি সেখানে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন। এবং মোহাম্মদ ইউনুস তিনি প্যারিস থেকেই তার একটি সোশ্যাল মিডিয়ায় বার্তা তিনি দিয়েছেন। সেই বার্তাতে কি বলছেন? সেই বার্তাতে বলছেন বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বৈপ্লবিক বিজয়, তাদের এই বিজয়কে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছেন এবং এই যে স্বাধীনতা এসছে কিছু মুষ্টিমেয় মানুষের জন্য বা কিছু মানুষের ভুলের জন্য যাতে এটাও খোয়াতে না হয় সেদিকে নজর রাখতে হবে। তার বক্তব্য, সে দেশের পড়ুয়ারা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যেভাবে নিয়ে এসেছে সেটার জন্য তাদেরকে যেমন তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে নতুন কোনো সৃষ্টি হবে, নতুনভাবে বাংলাদেশকে তারা গড়ে তুলবেন এবং অতি দ্রুতই সে দেশের নির্বাচন হবে। এই মোহাম্মদ ইউনুসকেও শেখ হাসিনা তিনি জেলে পোড়ার ব্যবস্থা করেছিলেন। তার টেলিকম সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতির অভিযোগে এই মোহাম্মদ ইউনুসকে জেলে পোড়া হচ্ছিল। যদিও বর্তমানে রাষ্ট্রপতি যিনি রয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন, তিনি তার যে সাজা ছিল সেই সাজাও মাফ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তিনি রেহাই পেয়েছেন। ফলত এই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা নেই। তবে মোহাম্মদ ইউনুসের কাছে কিন্তু একাধিক চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জগুলো কি কি? সেই চ্যালেঞ্জগুলো কি কি জানাবো, তার আগে আপনাদেরকে একবার দেখাই সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি বলেছেন, যে বার্তা তিনি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বার্তা একটু দীর্ঘ। তার বক্তব্য অতি অবশ্যই যে দেশে স্থিতাবস্থা তৈরি করতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং এমন একটা সরকার গঠন করতে হবে যারা বাংলাদেশের উন্নয়ন করবে, নতুন বাংলাদেশ তারা গড়ে তুলবে এবং অতি অবশ্যই পড়ুয়াদের উদ্দেশ্যে, আন্দোলনকারীদের উদ্দেশ্যে তার বার্তা যে সেখানে এমন ঘটনা কিছু ঘটাবেন না যাতে যে বিজয় তারা পেয়েছেন, যে স্বাধীনতা তারা পেয়েছেন সেটাকে হারাতে হয়। অর্থাৎ সবাইকে শান্ত থাকার কথাই বলা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে তিনি এই কথাটা উল্লেখ করলেন না শেখ হাসিনা চলে যাওয়ার পরে পরে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে, সেই বিষয়টা উল্লেখ করলেন না। কারণ হাসিনার বাসভবন থেকে একের পর এক সামগ্রী চুরি গিয়েছে, তুলে নিয়ে চলে গিয়েছেন। চুরি ঠিক নয়, একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। এমনকি হাসিনার কাপড় থেকে শুরু করে তার অন্তর্বাস সব নিয়ে চলে গিয়েছে, যদিও কিছু কিছু নাকি ফেরত দেওয়া হচ্ছে এমনটাও জানা যাচ্ছে। তিনি বললেন না যে সে দেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা আক্রান্ত হচ্ছেন। খবর পাওয়া যাচ্ছে বহু হিন্দু আক্রান্ত হচ্ছেন, বহু মন্দিরে নাকি ভাঙচুর হচ্ছে। আবার এটাও দেখা যাচ্ছে বহু মুসলিম মানুষজন তারা মন্দিরকে রক্ষা করছেন, রাতভর জেগে তারা মন্দির পাহারা দিচ্ছেন।
অর্থাৎ কোথাও দুর্বৃত্তরা দুষ্কৃতীরা যাতে সেই মন্দিরের ওপর আঘাত আনতে না পারে সেই ছবিও যেমন দেখা যাচ্ছে, আবার সেই দেশে হিন্দুরাও আক্রান্ত হচ্ছেন সেই ছবিও, সেই খবরও কিন্তু কানে আসছে। এখন গোটা বিষয়টি যেহেতু ভারত সরকার ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছে, তারা নজর রাখছে। ইতিমধ্যেই ভারত সরকার সে দেশ থেকে কিছু মানুষকে ফেরত নিয়ে এসেছে, যদিও ভারত মনে করছে যে সে দেশে থাকা পড়ুয়াদের এক্ষুনি ফেরত নিয়ে আসার কিছু নেই, বাংলাদেশ ধীরে ধীরে শান্ত হবে। কিন্তু আজও সেখানে বেশ কিছু অরাজক পরিস্থিতির ছবি বা খবর পাওয়া যাচ্ছে। ফলত মোহাম্মদ ইউনূসের কাছে এগুলো বড় চ্যালেঞ্জ হতে চলেছে। শান্তি প্রতিষ্ঠা করা ৮৪ বছরের অর্থনীতিবিদের কাছে বাংলাদেশের আর্থিক পরিস্থিতির উন্নয়ন করাটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং তবে তার থেকে এই মুহূর্তে তার সামনে যে দুটো চ্যালেঞ্জ, সেই দুটো চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করা, এই যে সেখানে মৌলবাদীদের যে তাণ্ডব চলছে সেটাকে দমন করা, পাশাপাশি আবারও স্কুল কলেজে মানুষজনকে ফেরত পাঠানো, পুলিশি শাসন কায়েম করা এবং ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পথে যাওয়া এবং সেই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূসের কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। ভাবুন একবার, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তারই প্রথম দায়িত্ব হচ্ছে সে দেশে শান্তি স্থাপন করা এই মুহূর্তে। কারণ চতুর্দিকে লুটপাট চলছে, হানাহানি চলছে, হামলা চলছে। তবে শুধুমাত্র যে সংখ্যালঘুদের উপরে হামলা চলছে এমনও নয়, আওয়ামী লীগের নেতা মন্ত্রী তাদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে। মাশরাফি মুর্তজা, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন ক্রিকেট দলের, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিনেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে, পরিচালকের বাড়িতে হামলার ঘটনা ঘটছে, এমনকি গায়ক যিনি রাহুল আনন্দ, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে ৩,০০০। ভাবতে পারছেন, রাহুল আনন্দর বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যাটা প্রায় ৩,০০০। তিনি তার পরিবারকে নিয়ে কোনো ক্রমে পালিয়ে বেঁচেছেন। তিনি কোথায় আছেন, কি অবস্থা আছেন কেউ জানে না। রাহুল আনন্দ যে জলের গান, তার বিখ্যাত গান, এই রাহুল আনন্দর বাড়িতে ইমানুয়েল ম্যাক্রো কিন্তু গিয়েছিলেন। ফলত যার গোটা বিশ্বের একটা পরিচিতি রয়েছে। এই রাহুল আনন্দই আবার ছাত্র আন্দোলনের সমর্থনে তিনি গানও বেঁধেছিলেন। ফলত এই যে যারা হামলাকারী, যারা দুর্বৃত্তরা, তারা কিন্তু দেখছেন না কে তাদের পক্ষে, কে ছাত্রদের পক্ষে, কে আন্দোলনের পক্ষে, কে আন্দোলনের বিপক্ষে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে বাকি সম্প্রদায়ের মানুষ, এইগুলো দেখা হচ্ছে না, হামলা চালিয়ে দেওয়া হচ্ছে। তবে এই হামলা কি পড়ুয়ারা চালাচ্ছেন? অনেকেরই বক্তব্য যে এই হামলা পড়ুয়ারা চালাচ্ছেন না, এর সঙ্গে জামাত ঢুকে পড়েছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের হামলার ঘটনার সাথে কোনোভাবেই যেন বিএনপির নাম জড়িয়ে না যায় সেটা নজর রাখতে হবে, তাহলে আইনের শাসন হবে। এতদিন পরে সেনাবাহিনী যিনি প্রধান ওয়াকারুজ্জামান, তিনি বলছেন যে এবার কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যারা এই ভাঙচুর হামলার ঘটনার সঙ্গে যুক্ত থাকবে। প্রথম দিকটা কিছুটা কিন্তু দেখা গেল যে ছাড় দেওয়া হচ্ছিল, যেভাবে গণভবনে, যেভাবে হাসিনার বাসভবনে আন্দোলনকারীরা ঢুকে পড়ে লুটপাট চালালো, ভাঙচুর চালালো, সেটাকে কিছুটা অ্যালাউ করেছিল। তার কারণ যে প্রাথমিক যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা যাতে মানুষ এর ওপরেই, এই ভাঙচুর লুটপাটের উপর দিয়ে চলে যায়। কারণ এর জন্য শেখ হাসিনাকেই সে দেশে মানুষজন দায়ী করছেন। শেখ হাসিনাই এই পরিস্থিতি তৈরি করেছিলেন বলে অনেকে মনে করছেন। কারণ যেভাবে তিনি স্বৈরতান্ত্রিক শাসন চালাচ্ছিলেন এটা হওয়ারই ছিল। কিন্তু এত দ্রুত হয়ে যাবে সেটা শেখ হাসিনা নিজেও বুঝতে পারেননি। সেনাবাহিনী শেখ হাসিনার বিরোধিতা করা শুরু করে দিয়েছিল। কারফিউ জারির পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তারা আর কোনো ব্যবস্থা নেবে না, আর গুলি চালাবে না তারা। অর্থাৎ সেখানেও সেনা অভ্যুত্থান, সেনাবাহিনী শেখ হাসিনার কথা শুনতে চায়নি। এমনকি হাসিনাকে মানে কার্যত এক কাপড়েই বেরিয়ে আসতে হচ্ছে, কিছু মাত্র সামগ্রী নিয়ে তিনি চলে এসেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শান্ত করতে হবে। আর সেটাই শান্তিতে নোবেল জয়ী
অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের প্রথম কাজ হবে। তাই তো তিনি এই বিদেশ বিভূঁই থেকেই বার্তা পাঠিয়েছেন, শান্তি বজায় রাখতে হবে, তাহলেই সুস্থির একটা দেশ গঠনের পথে এগিয়ে যেতে পারবে সে দেশের এই তদারকি সরকার। এখন ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে। মোহাম্মদ ইউনূস তিনি বৃহস্পতিবার দেশে ফিরবেন, রাতের দিকে হয়তো শপথ নেবেন। তার সঙ্গে ১৫ সদস্য থাকবে এই তদারকি সরকারে, অর্থাৎ এখান থেকে যে আন্দোলনকারী ছাত্র সমাজের কেউ থাকতে পারে, সুশীল সমাজের কারা থাকবেন, বিএনপির কেউ থাকতে পারেন। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি হবে এই তদারকি সরকার। ফলত সেই দিকগুলো বিচার করে এবং ধীরে ধীরে শান্তি প্রতিষ্ঠা এবং অতি অবশ্যই সেনাবাহিনী তো তাদের সঙ্গে থাকবে, শান্তি প্রতিষ্ঠা করা এবং তারপর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে ৮৪ বছরের মোহাম্মদ ইউনূসের কাছে এটাই প্রথম চ্যালেঞ্জ। ইতিমধ্যে খালেদা জিয়াও কিন্তু এই আন্দোলনকারী পড়ুয়াদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা যে বৈপ্লবিক সাফল্য নিয়ে এসছেন, যে আবারও তারা স্বাধীনতা এনে দিয়েছেন দেশবাসীর কাছে, স্বৈরতান্ত্রিক শাসনের থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন, খালেদা জিয়ার কথা ভেবেছেন, তার মুক্তি হয়েছে, এই সমস্তগুলো জানিয়েই তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন সেখানকার আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশ্যে। ফলত সব দিক দেখলে বোঝা যায় যে বাংলাদেশ আবার হয়তো ধীরে ধীরে শান্ত হবে এবং শান্তির পরে কি করে তারা উন্নয়নের পথে এগিয়ে যাবে। কারণ ইকোনমিক দিক থেকেও বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল কোভিডের পরে। বহু মানুষ চাকরি নেই, তাদের কাজবাজ নেই। ফলত সেই কারণেই এই কোটার বিরুদ্ধে এই আন্দোলনের সূত্রপাত এবং তারপরেও আর্থিকভাবে এগিয়ে যাওয়া। এই যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রচুর প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতিকে সামাল দেওয়া, তারপরেও থাকবে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে বাংলাদেশের আর্থিক পরিস্থিতিও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আছে। এই সমস্ত কিছুই এখন বাংলাদেশ যত দ্রুত করতে পারবে ততই ভালো। না হলে কিন্তু আরো ২ যে প্রতিবেশী দেশ রয়েছে ভারতের, পাকিস্তান, শ্রীলঙ্কার দিকেই এগিয়ে যাবে বাংলাদেশ। এখন মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে এই গোটা বিষয়টিকে সামলান, প্রাথমিক যে ধাক্কা শান্তি প্রতিষ্ঠা করা, প্রাথমিক যে চ্যালেঞ্জ সেটাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে নিতে হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনিও সাদরে সেই চ্যালেঞ্জ নিয়েছেন। এখন দেখা যাক তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন, কবে বাংলাদেশে শান্তি ফিরে আসে। ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব ভিডিও। কিন্তু এই আশা রাখবো যে প্রতিবেশী দেশ বাংলাদেশে আবার শান্তি ফিরে আসবে এবং সেখানকার মানুষজন গর্বের সঙ্গে বলতে পারবেন যে তারা বাঙালি। যেটা নিঃসন্দেহে তারা বাঙালি এটা তো আর বলার বিষয় না, কিন্তু কোথাও গিয়ে তাদের কাণ্ডকারখানা বাঙালির মাথাটা হেট করে দিয়েছে। যে ঘটনা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, যে ভিডিও দেখা যাচ্ছে, এই ঘটনার পুনরাবৃত্তি হবে না এই আশা রেখেই আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও ভালো লাগুক, চায় না লাগুক। ধন্যবাদ।